ইমাজিন করুন আপনি একটি প্লেন দুর্ঘটনায় এমন এক জায়গায় ৭২ দিন ধরে আটকে আছেন যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ, কোনো মানুষ নেই, কোনো সাহায্য নেই এবং খাবার বা পানীয় কিছুই নেই। চারিদিকে শুধু আপনার মৃত্যুর ছায়া দেখতে পাচ্ছেন। কিন্তু ঠিক তখনই আপনার সাথে এমন কিছু ঘটল যা আপনি একেবারেই আশা করেননি। গল্পের শুরুটা হয় ১৩ই অক্টোবর ১৯৭২ সালে, যখন একটি রাগবি দল তাদের ফাইনাল ম্যাচ খেলতে আমেরিকা যাচ্ছিল। এটি ছিল একটি সাধারণ ফ্লাইট, আর প্লেনের ভেতরে বসা সকল খেলোয়াড় খুব খুশি ছিল, কারণ তাদের মধ্যে অনেকেই জীবনে প্রথমবার প্লেনে ভ্রমণ করছিল এবং এই প্রথম তারা তাদের দেশের বাইরে অন্য কোনো দেশে যাচ্ছিল। কিছু খেলোয়াড়ের সাথে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন, যারা তাদের সন্তানদের খেলায় সমর্থন জানাতে সাথে যাচ্ছিলেন। প্লেনটি টেক অফের পর যখন অ্যান্ডিজ পর্বতমালা পেরিয়ে চিলির দিকে এগোতে লাগলো, সেই সময় পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। ভেতরে বসা সকল খেলোয়াড় খুব খুশি ছিল এবং জানালার সিট থেকে বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য দেখছিল। কিন্তু তারা জানত না যে কয়েক মিনিট পরেই তাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা ভাবতেও ভয় লাগে। কিছুক্ষণ পর হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। একটি খুব তীব্র তুষার ঝড় আসে, যার কারণে প্লেনটি জোরে জোরে ঝাঁকুনি দিতে শুরু করে। ঝাঁকুনি লাগার কারণে সকল যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু ভেতরে বসা একজন যাত্রী বললেন যে যখন কোনো প্লেন পাহাড়ের ওপর দিয়ে যায় তখন প্লেনে টার্বিউলেন্স হয়, অর্থাৎ এটা কোনো বিপদের ব্যাপার নয়, কিছুক্ষণের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু প্লেনটি যত সামনের দিকে এগোতে থাকে এর টার্বিউলেন্স তত বাড়তে থাকে। বিমানটি এবার আরো জোরে জোরে ঝাঁকুনি দিতে শুরু করে। প্লেনের ভেতরের সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছিটকে পড়তে থাকে। এই দৃশ্য দেখে যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়। পাইলটরা বিমানটিকে সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু ততক্ষণে বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাইলটরা কিছু করার আগেই সামনে একটি পাহাড় চলে আসে এবং বিমানটি সেই পাহাড়ের ধাক্কা খেয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একজন খেলোয়াড় তো প্লেনটি ধাক্কা খাওয়ার সাথে সাথে প্লেনের পেছনের অংশ সহ উড়ে যান এবং শূন্যে মিলিয়ে যান। অন্যদিকে প্লেনের সামনের অংশটি দ্রুত গতিতে বরফের একটি বড় চাটান বা পাহাড়ের সাথে গিয়ে ধাক্কা খায়। এই সংঘর্ষ এত তীব্র ছিল যে প্লেনের সব আসনগুলো একে অপরের সাথে চেপে যায়। এতে পিষ্ট হয়ে অনেকেই মারা যান। এখন যারা এই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন তারা নিজেদের সামলে নেন এবং কেবিনে থাকা বাকি লোকজনকে সাহায্য করতে শুরু করেন। কয়েকজন খেলোয়াড় দ্রুত পাইলটদের কাছে পৌঁছন এবং তাদের বাইরে বের করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে এই দুইজন পাইলটও মারা গিয়েছিলেন। এটি ছিল এক অত্যন্ত যন্ত্রণাদায়ক পরিবেশ। চারিদিকে শুধু রক্ত আর রক্ত ছড়িয়েছিল, ইতস্ততভাবে লাশ পড়েছিল। এই প্লেনে মোট ৪৫ জন ভ্রমণ করছিলেন, কিন্তু এই দুর্ঘটনার পর ১৮ জনের প্রাণ চলে যায় এবং মাত্র ২৭ জন জীবিত ছিলেন। যেহেতু বিমানটি সন্ধ্যায় উড্ডয়ন করেছিল, তাই অল্প সময়ের মধ্যেই রাত নেমে আসে। বাইরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। ঠান্ডা এতটাই বেড়ে গিয়েছিল যে বেঁচে থাকা মানুষগুলোর পক্ষে তা সহ্য করা অসম্ভব হয়ে পড়ছিল। এবার ঠান্ডা থেকে বাঁচতে তারা সেখানে থাকা জিনিসপত্র এবং মৃতদেহ ব্যবহার করে প্লেনের সমস্ত হোলস বন্ধ করে দেয়, যাতে বাইরে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে না পারে। আর তারা সবাই ঠান্ডা এড়াতে একে অপরের সাথে ঘেঁষে বসে রইল। এদের সবার অবস্থা খুবই খারাপ ছিল। তারা তখনও গভীর আঘাত এবং আতঙ্কে ছিল, কারণ তারা বুঝে গিয়েছিল যে তারা হয়তো আর বাঁচতে পারবে না। যাই হোক, কোনো মতে তারা রাতটা পার করল। যখন সকালে রোদ উঠল তখন তারা দেখল যে আরও ৪-৫ জন মানুষ ঠান্ডার কারণে মারা গেছেন। কিন্তু ভালো খবর ছিল এই যে এবার ঝড় থেমে গেছে, বাইরের আবহাওয়া স্বাভাবিক হয়ে এসেছে। যখন তারা প্লেন থেকে বাইরে এলো তখন দূর দূরান্ত পর্যন্ত চারদিকে সাদা বরফ ছাড়া আর কিছুই দেখতে পেল না। এখন এই মানুষগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ তারা এখানে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাদের আশেপাশে কোনো বাড়ি ছিল না, কোনো প্রাণী ছিল না, আর এমন কোনো গাছপালাও ছিল না যা খেয়ে তারা বেঁচে থাকতে পারে। প্রথমে তারা প্লেনের আসনগুলো বাইরে বের করলো, যাতে প্লেনের ভেতরে সবার শোবার জায়গা তৈরি করা যায়। এরপর তারা আহতদের রোদে শুইয়ে দিল, যাতে তাদের শরীর গরম হতে পারে। আর তারা পানি পান করার জন্য বরফ গলিয়ে এক ফোঁটা করে পানি জমা করতে শুরু করলো। এরপরে তারা সবার জিনিসপত্র জড়ো করলো। কোনো কাজের জিনিস খুঁজে পেলে সেগুলোকে একটি আলাদা সুটকেসে রেখে দিল। এবার যারা এই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তাদের মৃতদেহগুলো কয়েকজন প্লেন থেকে দূরে নিয়ে আসে এবং সেগুলোকে বরফ দিয়ে ঢেকে দেয়, যাতে সেগুলো পচে না যায়। তাদের উদ্দেশ্য ছিল যখন এখানে সাহায্য পৌঁছবে তখন তারা যেন মৃতদেহগুলোও সাথে নিয়ে যেতে পারে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবারই খুব ক্ষুধা লেগেছিল। এখন যেটুকু খাবার বেঁচে ছিল তার থেকে এক টুকরো করে সবার মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদিও এই এক টুকরো খাবার খুবই কম ছিল, তবুও বেঁচে থাকার জন্য এটুকুই যথেষ্ট ছিল। যদিও সবাই জানতো যে তাদের কাছে সাহায্য না পৌঁছানো পর্যন্ত এই খাবারটুকু দিয়েই চালিয়ে যেতে হবে। সবার মনে হলো যে এতক্ষণে সরকার নিশ্চয়ই জানতে পেরেছে যে তাদের প্লেনটি বিধ্বস্ত হয়েছে এবং খুব শিগগিরই তাদের উদ্ধার করা হবে। তাই তারা সবাই একসাথে বসে সাহায্যের জন্য অপেক্ষা করতে লাগলো। আসলে যেখানে তাদের প্লেনটি বিধ্বস্ত হয়েছিল সেটি ছিল একটি উপত্যকা, যার চারদিকে উঁচু উঁচু পাহাড় ছিল, যে কারণে এখান থেকে বেরিয়ে যাওয়া এত সহজ ছিল না। তারা যখন এই কথাগুলো আলোচনা করছিল ঠিক তখনই উপর দিয়ে একটি প্লেন উড়ে গেল। প্লেনটি দেখে তারা সবাই জোরে জোরে চিৎকার করে তাদের উপস্থিতি জানানোর চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ প্লেনটি অনেক উঁচুতে ছিল, ফলে নিচে আটকে থাকা মানুষগুলোকে দেখতে
দেখতে পেল না। প্লেনটি তাদের চোখের সামনে দিয়ে উড়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল। কয়েক ঘন্টা পর রাত নামল। তারা সবাই বাড়তি পোশাক পরে প্লেনের ভেতরে আশ্রয় নিল এবং ভেতরে থাকা লাগেজ ব্যবহার করে প্লেনের সব ছিদ্র বন্ধ করে দিল। এভাবেই সেই রাতটাও কেটে গেল। পরের দিন সকালে ন্যান্ডো নামের এক ব্যক্তির জ্ঞান ফিরে, যিনি প্লেন দুর্ঘটনার পর থেকেই অজ্ঞান অবস্থায় ছিলেন। ন্যান্ডোর অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না, কিন্তু এর পরেও তিনি তার বোনের কাছে গেলেন এবং তাকে গভীরভাবে জড়িয়ে ধরলেন। নন্দ যখন তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করলেন, তখন তাকে বলা হলো যে তার মা বাবা মারা গেছেন। এটা শুনে তিনি খুব দুঃখ পেলেন। অন্যদিকে বাকি লোকেরা আবার বরফ গলিয়ে কিছুটা জল সংগ্রহ করে তা পান করে কাটাতে লাগলেন। তারা মাটিতে একটি এক্স চিহ্ন তৈরি করলেন, যাতে উপর দিয়ে যাওয়া বিমানের চোখে পড়ে। কিছুক্ষণ পর তাদের উপর দিয়ে আরও একটি প্লেন গেল, যা দেখে তারা খুব খুশি হলেন এবং তারা আয়না চকচক করে সেটির মনোযোগ নিজেদের দিকে টানার চেষ্টা করলেন। কিন্তু এই প্লেনটিও তাদের উপেক্ষা করে চলে গেল। তারা খুশি ছিলেন কারণ তাদের মনে হয়েছিল যে হয়তো প্লেনটি তাদের দেখেছে এবং খুব শীঘ্রই তাদের কাছে সাহায্য পৌঁছে যাবে। কিন্তু এভাবে আরও একটি রাত কেটে গেল, কিন্তু কেউ তাদের উদ্ধার করতে এলো না। এবার তারা বুঝতে পারলেন যে এখানে তাদের কেউ বাঁচাতে আসবে না। তাই তারা ভাবতে শুরু করলেন যে তারা সবাই এই বিচ্ছিন্ন এলাকায় নিজেদের জীবন কিভাবে রক্ষা করতে পারেন। তখন তাদের মনে হলো যে প্লেনের পিছনের অংশে কিছু ব্যাটারি পড়েছিল এবং যদি তারা এই ব্যাটারিগুলোকে এখানে নিয়ে আসতে পারে, তবে ব্যাটারির সাহায্যে তারা প্লেনের রেডিও চালাতে পারবে এবং বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করতে পারবে। এখন সবার এই ধারণাটি পছন্দ হলো, তবে এই কাজটিকে বাস্তবে রূপ দেওয়া এত সহজ ছিল না যেমনটা তারা ভাবছিলেন, কারণ প্লেনের পিছনের অংশটি দুর্ঘটনার সময় ভেঙে আলাদা হয়ে গিয়েছিল। সেই অংশটি এখন কোথায় আছে তা জানা নেই। যাই হোক, তারা প্লেনের পিছনের অংশটি খোঁজার সিদ্ধান্ত নিলেন। এরপর তারা চামড়া এবং কাঁচ ব্যবহার করে কিছু গগলস তৈরি করলেন, যাতে এই গগলসগুলো তীব্র বরফের ঝড়ে তাদের চোখকে রক্ষা করতে পারে। এবং দলের 4 জন লোক সেই ব্যাটারিগুলো আনতে চলে গেলেন। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর যখন তারা পিছনে ফিরে তাকালেন, তখন তাদের বিমানটি কোথাও দেখতে পেলেন না। এবং এখন তারা বুঝতে পারলেন যে এত বরফের মধ্যে তাদের প্লেন কারো চোখে পড়বে না এবং হয়তো সেই কারণেই এখনো পর্যন্ত কেউ তাদের উদ্ধার করতে আসেনি। এবার এই লোকেরা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো, তখনই সেখানকার বরফ সরতে শুরু করলো। এটা দেখে তারা ভয় পেয়ে গেলেন এবং আবার নিজেদের বিমানের দিকে ফিরে এলেন। এভাবে এই লোকগুলো এখানে আটকে থাকার 6 দিন পার হয়ে গেল এবং 1 সপ্তাহ পর প্লেনে থাকা সমস্ত খাবার শেষ হয়ে গেল। এই এলাকাটি এখন বরফে ঢাকা ছিল এবং আশেপাশে কোনো প্রাণী বা গাছপালাও ছিল না। তাই এখন তাদের পেট ভরানোর জন্য কিছু না কিছু করতেই হবে। খাবার জন্য কিছুই না পেয়ে তারা পাথরের উপর জমে থাকা শ্যাওলা মস খেতে শুরু করলো, যার স্বাদ খুবই জঘন্য ছিল, কিন্তু বাধ্য হয়ে তাদের তা খেতে হলো। এখানে নন্দ বললেন যে যদি তাকে মৃত মানুষের শরীরও খেতে হয়, তবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তিনি সেটাও করবেন। এটা শুনে সবাই চিন্তায় পড়ে গেলেন। খুব শীঘ্রই তাদের সবার মধ্যে তর্ক শুরু হয়ে গেল যে তাদের মৃতদেহগুলো খাওয়া উচিত নাকি না খেয়ে মরে যাওয়া উচিত। কিছু লোকের বক্তব্য ছিল যে এমনটা করা ঠিক নয়, এমন করলে ঈশ্বর আমাদের ক্ষমা করবেন না। যার পরে তারা পেটে পাথর রেখে কোনো মতে দিন কাটাতে লাগলেন। এভাবেই সময় পেরোতে লাগলো এবং সময়ের সাথে সাথে তাদের ক্ষুধাও বাড়তে লাগলো। পরিস্থিতি এমন হলো যে তারা সবাই তাদের জুতোর ফিতে, এমনকি সিগারেট পর্যন্ত খেতে বাধ্য হলেন। কিন্তু এতদিন ধরে অভুক্ত থাকার পর সেই জিনিসগুলো দিয়ে তাদের খিদে আর কোথায় মেটাচ্ছিল। এভাবেই আরো কিছুদিন কাটল এবং ক্ষুধার কারণে নন্দর অসুস্থ বোন মারা গেলেন। নন্দ তার বাবা মায়ের সাথে সাথে তার বোনকেও হারালেন। এভাবে সময় পেরোতে লাগলো এবং এই লোকেরা কোনো মতে নিজেদেরকে 9 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখলেন। কিন্তু ততদিনে তাদের ক্ষুধা এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং এখন তাদের মৃত্যু তাদের থেকে মাত্র 1 কদম দূরে ছিল। তাদের কাছে এখন অন্য কোনো উপায় ছিল না, তাই তারা সেই মৃতদেহগুলো খাওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রথমে 4 জন লোক প্লেন থেকে বাইরে গেলেন এবং লাশ কেটে খেতে শুরু করলেন। তাদের খেতে দেখে আরও কিছু লোকও তাদের মন পরিবর্তন করলেন এবং তারাও পেট ভরানোর জন্য তাদের কাছে গেলেন। কিন্তু 5 জন লোক এমন ছিলেন যারা নিজেদের মৃত্যু পর্যন্ত মেনে নিতে রাজি ছিলেন, তবুও অন্য কোনো মানুষকে খাওয়াটা ঠিক মনে করেননি। পরের দিন থেকে এই লোকেরা মৃতদেহগুলোকে দূরে নিয়ে গিয়ে কাটতে শুরু করলেন, যাতে এই 5 জন লোকের কোনো কষ্ট না হয়। এখানে নুমা নামের একটি ছেলে বরফে চাপা পড়া একটি সুটকেস খুঁজে পেল। সুটকেসটি খোলার পর তারা ভেতরে একটি রেডিও পেলেন। রেডিওটি চালু করার পর তারা জানতে পারলেন যে এতে কোনো সিগন্যাল নেই। এর জন্য এই লোকেরা জিনিসপত্র জুড়ে একটি অ্যান্টেনা তৈরি করলেন এবং এই রেডিওতে তারা একটি খবর শুনলেন, যেখানে বলা হচ্ছিল যে সরকার তাদের খোঁজে অনেক উদ্ধার অভিযান চালিয়েছিল এবং তাদের সন্ধানে প্রায় 66টি বিমান পাঠানো হয়েছিল। কিন্তু এত চেষ্টার পরেও যখন এই লোকগুলোর কোনো হদিস পাওয়া গেল না, তখন সরকার তাদের মৃত বলে ঘোষণা করে দিল। তাই এখন সরকার তাদের খোঁজা বন্ধ করে দিয়েছে। এই খবর শুনে দলের সকলের
জনের সাহস ভেঙে গেল এবং তাদের বেঁচে থাকার সমস্ত আশা ধূলিসাৎ হয়ে গেল। এখন সেই বেঁচে থাকা 5 জন লোকের মধ্যে যারা মৃতদেহ খেতে অস্বীকার করেছিলেন, তাদের মধ্যে 4 জন লোকও মাংস খেলেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন যে এখানে তাদের কেউ সাহায্য করতে আসবে না এবং এখন তাদের এখান থেকে বের হওয়ার জন্য নিজেদেরই কিছু করতে হবে। এখানে দলের 3 জন লোক আবার প্লেনের পেছনের অংশটি খুঁজে তাতে লাগানো ব্যাটারিগুলো আনার সিদ্ধান্ত নিলেন, যাতে তারা সেগুলোর ব্যবহার করে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করতে পারেন এবং জানাতে পারেন যে তারা এখনো বেঁচে আছেন। এরপর 3 জন লোক প্লেনের পেছনের অংশটি খুঁজতে বেরিয়ে পড়লেন এবং কয়েক ঘন্টা হাঁটার পর তারা প্লেনের কিছু টুকরো খুঁজে পেলেন, যেগুলো তারা তুলে নিলেন। একই সঙ্গে সেই খেলোয়াড়ের মরদেহ পাওয়া গেল, যে দুর্ঘটনার সময় তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা তার লাশ কবর দিয়ে তাদের যাত্রা অব্যাহত রাখলেন, কারণ এখন তাদেরও ধারণা ছিল যে প্লেনের পেছনের অংশটি এর আশেপাশে কোথাও থাকবে। ঘণ্টাখানেক ওঠার পর তারা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং এই বরফ শীতল বাতাসের কারণে তাদের শ্বাস নেওয়াও কঠিন হচ্ছিল। দ্রুতই রাত হয়ে গেল এবং এই লোকেরা একটি পাথরের আড়ালে লুকিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। পরের দিন সকালে যখন তাদের ঘুম ভাঙল, তখন তারা সবাই বরফে ঢাকা ছিলেন এবং তাদের 3 জনের অবস্থাই খুব খারাপ ছিল। ঠান্ডা এত বেশি ছিল যে তাদের একজনের চোখ পর্যন্ত জমে গিয়েছিল এবং বাকি 2 জন তাদের পায়ের উপর দাঁড়ানোর মতো অবস্থায়ও ছিলেন না। এখন তাদের মধ্যে আর এগিয়ে যাবার কোনো শক্তিই ছিল না, তাই তারা সবাই প্লেনের বাইরের লোহার শীটের ওপর বসে পাহাড় থেকে নিচে নেমে এলেন। এই লোকগুলোকে খালি হাতে দেখে পুরো দলে হতাশা ছেয়ে গেল এবং সেই শেষ বেঁচে থাকা লোকটিও মানুষের মাংস খেল এবং নিজের ভাগ্যকে দোষ দিতে দিতে ঘুমিয়ে পড়ল। এভাবেই দিন কাটতে লাগলো এবং এই লোকেরা কোনো মতে নিজেদেরকে 17 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখলেন। কিন্তু এখানে খারাপ খবর ছিল যে গত 5 দিন ধরে বাইরের আবহাওয়া খুব খারাপ ছিল। ঝড় থেকে বাঁচতে সবাই প্লেনের ভেতরে বসেছিলেন। তখনই একটি বড় ঝড় এলো এবং প্লেনের ভেতরটা বরফে ভরে দিল। ভেতরে থাকা অনেকেই বরফের নিচে চাপা পড়ে গেলেন। এবার যে লোকেরা ওপরে ছিল তারা এই দুর্ঘটনায় খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু তারপর তারা সাহস দেখিয়ে বরফ খুঁড়ে ভেতরে চাপা পড়া লোকদের বাইরে বের করে আনলেন। এরপর সবাই তো সময় মতো বাইরে বেরিয়ে এলেন, কিন্তু একটি মেয়ে বরফের বেশ নিচ পর্যন্ত চাপা পড়ে গিয়েছিল, যার বরফে দম বন্ধ হয়ে মৃত্যু হয়। এই লোকেরা খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলেন এবং এই দুর্ঘটনা থেকে ঠিকমতো সামলে উঠতে পারেননি। তখনই তারা বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন। যখন এই লোকেরা বাইরের দিকে তাকালেন, তখন তারা জানতে পারলেন যে আরও একটি তীব্র ঝড় তাদের দিকে আসছে, যা আগেরটির থেকেও বেশি শক্তিশালী। আরও একটি ঝড় এলো এবং তারা সবাই আবার বরফে চাপা পড়ে গেলেন। এই ঝড় এত তীব্র ছিল যে পুরো বিমানটি বরফে ভরে গেল। কিছু লোকের ঘটনাস্থলে মৃত্যু হয়। ভেতরে আটকে পড়া লোকদের কাছে এখন বেরোনোর কোনো রাস্তা ছিল না। তাদের মধ্যে একজন সঙ্গী দ্রুত বিমানের ছাদে একটি গর্ত তৈরি করলেন, যাতে তারা অক্সিজেন পেতে পারে এবং দম বন্ধ হওয়া থেকে বাঁচতে পারে। এই লোকেরা হাত জোর করে শুধু এই প্রার্থনাই করছিলেন যে এখন যেন তাদের ওপর আর বরফ না পড়ে, না হলে তারা সবাই চিরকালের জন্য এখানেই চাপা পড়ে যাবেন। কয়েক ঘন্টা পর তারা নিজেদের সামলে নিলেন এবং মোট 8টি মৃতদেহ সংগ্রহ করে এক কোণে রেখে দিলেন। এভাবে তাদের এখানে আটকে থাকার 18 দিন পার হয়ে গিয়েছিল এবং ক্ষুধায় তাদের করুণ অবস্থা হয়েছিল। এখন বেঁচে থাকার একটাই পথ ছিল যে তারা ভেতরে থাকা মৃতদেহগুলোর মাংস খাবে, কিন্তু এমনটা করা তাদের সবার জন্য খুব কঠিন ছিল, কারণ এই মৃতদেহগুলো তাদের নিজেদের লোকেরই ছিল। এবার এই সব দেখে নুমা নামের সেই ছেলেটি নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। সে রাগের মাথায় এলো এবং প্লেনের জানালা ভাঙতে শুরু করলো। এই সময় কাঁচের একটি টুকরো তার পায়ে ঢুকে গেল, কিন্তু এরপরও সে থামল না এবং বরফে গর্ত করতে থাকলো। টানা 2 দিনের চেষ্টার পর তারা সবাই উপরের দিকে গর্ত করতে সফল হলেন। এরপর তারা সবাই বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে তারা এত খুশি ছিলেন যেন তারা সবাই মৃত্যুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তারা বেঁচে থাকার আনন্দ উদযাপন করলেন এবং তারপর বরফ খুঁড়ে বিমানটিকে বাইরে বের করতে লাগলেন। এই সময় নুমা লক্ষ্য করলেন যে তার পায়ে যে আঘাত লেগেছিল তাতে এখন আর কোনো ব্যথা নেই, কারণ বরফ তার ক্ষতস্থানটিকে অবশ করে দিয়েছে। তবে তিনি এ বিষয়ে বেশি মনোযোগ দিলেন না এবং বরফ খোঁড়া চালিয়ে গেলেন। আকাশে সূর্য উঠেছিল, তাই তাদের বরফ খুঁড়তে বেশি সমস্যা হলো না এবং কয়েক ঘন্টার মধ্যেই বিমানটি বাইরে বেরিয়ে এলো। এখন রোদ বেশ ভালো ছিল, তাই তারা সবাই প্লেনের পিছনের অংশটি খোঁজার কথা ভাবতে লাগলেন। কিন্তু এই শীতল রাতগুলো তারা কিভাবে পার করবেন সে সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, তাই তারা আরও কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন, কারণ গ্রীষ্মকাল আসতে চলেছে এবং এই সময়ে এই চড়াই পার হওয়া কিছুটা সহজ হবে। দেখতে দেখতে 34 দিন কেটে গেল এবং এখন আবহাওয়া আগের চেয়ে কিছুটা ভালো হলো। এবার যারা প্রথমবার প্লেন খুঁজতে গিয়েছিল তাদের শরীর এখনও খারাপ ছিল এবং তারা আবার চড়াই করার মতো অবস্থায় একেবারেই ছিল না। কয়েক ঘন্টা পর তারা জানতে পারলেন যে তাদের আরও একজন সঙ্গী ক্ষুধার কারণে মারা গেছেন। এটা দেখে তারা খুব হতাশ হয়ে পড়লেন এবং তাকে বরফে কবর দিলেন। এভাবেই আরও 2 দিন কেটে গেল এবং 36তম দিনে তারা সিদ্ধান্ত নিলেন যে যদি তাদের নিজেদের জীবন বাঁচাতে হয় তবে বিমানের পিছনের দিক থেকে ব্যাটারি এনে বাইরের বিশ্বকে জানাতে হবে, অন্যথায় তারা এক এক করে সবাই মারা যাবে। এরপর দলের 4
4জন লোক ওপরে চড়াই করার সিদ্ধান্ত নিলেন এবং সেই 4জন লোকের নাম ছিল রবার্টো, টিনটিন, নুমা এবং নন্দ। এই লোকেরা ঠান্ডা থেকে বাঁচতে প্রচুর জামাকাপড় পরলেন এবং বিমানটির সন্ধানে বেরিয়ে পড়লেন, কিন্তু কয়েক ঘন্টা হাঁটার পরেও তারা তাদের বিমানটি কোথাও দেখতে পেলেন না। তখনই নুমার শরীর খারাপ হতে লাগলো এবং তিনি মাথা ঘুরে পড়ে গেলেন। এখানে বাকি লোকেরা দেখলেন যে তার পায়ের আঘাতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই কারণে তারা সবাই স্থির করলেন যে তারা নুমাকে নিচে ফিরিয়ে নিয়ে যাবেন, কিন্তু নুমা তা করতে অস্বীকার করলেন। তিনি একাই নিচে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং বাকিদের এগিয়ে যেতে বললেন। নুমা প্লেনের কাছে ফিরে এলেন বটে, কিন্তু তার অবস্থা এত খারাপ ছিল যে সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি দেখলেন যে তার সঙ্গীরা প্লেন থেকে বরফ সরানোর চেষ্টা করছেন। তিনিও তাদের সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু দুর্বলতার কারণে তিনি নড়তেও পারছিলেন না। অন্যদিকে সেই 3 সঙ্গী কয়েক ঘন্টার যাত্রা শেষে সেই জায়গায় পৌঁছালেন যেখানে প্লেনের পিছনের অংশটি ছিল, যা একটি পাথরের সাথে ধাক্কা লেগে ভেঙে গিয়েছিল। এটা দেখে এই 3 জন খুব খুশি হলেন এবং প্লেনের পিছনের অংশের কাছে গেলেন। যখন তারা 3 জন বিমানটি পরীক্ষা করতে শুরু করলেন, তখন তারা ব্যাটারি ছাড়াও আরও অনেক কিছু পেলেন, যেমন প্রচুর জামাকাপড়, রমের বোতল এবং অনেক সিগারেটের প্যাকেট। এই লোকেরা জিনিসপত্র নিয়ে আবার তাদের প্লেনের কাছে ফিরে এলেন। সেখানে তারা ব্যাটারিটি প্লেনের রেডিওতে লাগালেন এবং বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত রেডিওটি নষ্ট হয়ে গিয়েছিল। আর এইভাবে তাদের শেষ আশাও ধূলিসাৎ হয়ে গেল। এদিকে নুমার শরীরও খারাপ হতে থাকছিল এবং এখন তার সংক্রমণ পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল। প্লেন থেকে পাওয়া খাবারও এখন শেষ হয়ে গিয়েছিল, তাই তারা সবাই আবার মানুষের মাংস খেতে শুরু করলেন। নুমা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন যাতে বাকি লোকদের জন্য বেশি খাবার বাঁচে, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এখন তার আর প্রাণ বাঁচবে না। এবার দলের কিছু লোক আরও একবার প্লেনের পিছনের অংশ পর্যন্ত গেলেন, এই আশায় যে হয়তো তারা কিছু কাজের জিনিস খুঁজে পেতে পারেন। এবার তাদের ভাগ্য সহায় হলো এবং তারা একটি জলরোধী কাপড় পেলেন, যা জুড়ে তারা একটি স্লিপিং ব্যাগ তৈরি করলেন। এরপর তারা রেডিওতে খবর শুনলেন যে প্লেন দুর্ঘটনার 58 দিন পেরিয়ে যাওয়ার পর এখন সরকার তাদের খোঁজার জন্য একটি শেষ অভিযান চালাবে। এই খবর শুনে সবার মধ্যে আবার প্রাণ ফিরে এলো এবং বেঁচে থাকার একটি ছোট আশা জাগলো। এখানে কিছু লোক বললেন যে তাদের এখানেই থেকে তাদের জন্য অপেক্ষা করা উচিত। অন্যদিকে বাকি লোকেরা বললেন যে যদি তারা এখানেই থাকেন তবে কেউ তাদের দেখতে পাবে না, তাই তাদের মধ্যে কিছু লোকের পায়ে হেঁটে গিয়ে সাহায্য ডাকা উচিত। রাতে নুমার শরীর খুব খারাপ হতে শুরু করলো। তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। মরার আগে তিনি সবাইকে বললেন যে যখন আমি মারা যাব তখন তোমরা সবাই আমাকে তোমাদের খাবার বানিয়ে নিও। এই কথা বলে নুমার মৃত্যু হলো। নুমার এই শেষ কথাগুলো সবার মধ্যে সাহস জোগালো এবং নুমার কাছ থেকে একটি চিঠি পেলেন। সেই চিঠিতে নুমা লিখেছিলেন যে তিনি খুব খুশি যে তিনি তার বন্ধুদের মাঝে মারা গেছেন, কারণ এর চেয়ে ভালো মৃত্যু তিনি পেতে পারতেন না। এবার নুমার চিঠি পড়ে সবার মধ্যে এক অন্যরকম উৎসাহ এলো এবং দলের 3 জন লোক আবার সাহায্যের সন্ধানে বেরিয়ে পড়লেন। এই 3 জন একটি স্লিপিং ব্যাগ এবং প্রচুর খাবার নিয়ে তাদের যাত্রা শুরু করলেন। এবার এই 3 জন দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তারা যে কোনো মূল্যে এই পাহাড়গুলো অতিক্রম করবেন এবং চিলি পর্যন্ত পৌঁছে সবার জন্য সাহায্য নিয়ে আসবেন। এই 3 জন না থেমে চড়াই করতে থাকলেন এবং যখন রাত হলো তখন তারা সেই স্লিপিং ব্যাগের ভেতরে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে তারা আবার তাদের চড়াই শুরু করলেন এবং পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলেন, কিন্তু ওপরের দৃশ্য দেখে যেন তাদের সাহস ভেঙে গেল। তাদের সামনে কেবল পাহাড়ের পর পাহাড় ছিল এবং এর অর্থ ছিল যে তাদের এখনো অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। তাদের মনে হলো যে তারা সবাই ফিরে যাক, কারণ এই যাত্রা শেষ করার জন্য তাদের কাছে 3 জন লোকের খাবার ছিল না। এখানে টিনটিন তার খাবার এই দুজনকে দিয়ে দিলেন এবং নিজে ফিরে গেলেন, যাতে এই দুজন সহজে এই যাত্রা শেষ করতে পারে। যদিও এই যাত্রাটি বেশ লম্বা এবং চ্যালেঞ্জে পূর্ণ ছিল, তবুও এই দুজন হার মানলেন না এবং এগিয়ে যেতে থাকলেন এবং অবশেষে 10 দিন ধরে ক্রমাগত হাঁটার পর এই দুজনের পরিশ্রম ফল দিল। তারা এমন একটি এলাকায় পৌঁছলেন যেখানে ওপরের তুলনায় বরফ অনেক কম ছিল। এই দুজন একটি পরিষ্কার জলের নদীও খুঁজে পেলেন, যেখানে থেমে তারা প্রচুর জল পান করলেন। ঠিক তখনই এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি। তারা ঘোড়ায় চড়ে আসা একজন মানুষকে দেখলেন, যিনি নদীর অন্য পাড়ে দাঁড়িয়েছিলেন। প্রথমে তো এই দুজনের সেই মানুষটিকে দেখে নিজেদের চোখে বিশ্বাস হলো না। তাদের মনে হচ্ছিল যেন তারা স্বপ্ন দেখছেন, কিন্তু শীঘ্রই তাদের মনে হলো যে এটি কোনো বিভ্রাম নয়, বরং সত্যিই একজন মানুষ। সেই মানুষটিকে দেখে তাদের আনন্দের সীমা রইল না। তারা জোরে জোরে চিৎকার করে সেই মানুষটির কাছে সাহায্য চাইলেন, কিন্তু লোকটি তাদের কথা বুঝতে পারলেন না, কারণ তিনি তাদের থেকে অনেক দূরে ছিলেন এবং বহমান জলের শব্দে কিছুই শুনতে পাচ্ছিলেন না। তাই তিনি একটি কাগজ ও পেন্সিল নদীর অন্য পারে ছুড়ে দিলেন, যাতে এই দুজন লিখে কিছু জানাতে পারেন, এবং এই দুজন সেই কাগজে তাদের সব গল্প লিখে দিলেন। কাগজে লেখা পুরো গল্পটি পড়ার পর এই লোকটি সেই কাগজটি নিয়ে সরকারি অফিসারের কাছে পৌঁছালেন। সেখানে অফিসারও জানতে পারলেন যে 2 মাস আগে যে বিমান দুর্ঘটনায় তারা লোকদের মৃত বলে মনে করছিলেন, তাদের মধ্যে কিছু লোক এখনও বেঁচে আছেন এবং খবর
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সরকার এই সমস্ত লোকদের বাঁচানোর মিশন চালু করে দিল। এই লোকটি রোবার্তো এবং নন্দকে নিজের বাড়িতে নিয়ে এলেন। সেখানে তারা পেট ভরে খাবার খেলেন। এবার এই খবর পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল এবং খুব শীঘ্রই সেখানে সাংবাদিকদের ভিড় জমে গেল এবং বরফে ঢাকা পাহাড়ের মধ্যে আটকে পড়া লোকেরাও এই খবর রেডিওতে শুনলেন, যার ফলে সবাই খুশিতে লাফিয়ে উঠলেন। এরপর তারা হাত মুখ ধুলেন এবং নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিলেন। খুব শীঘ্রই উদ্ধারকারী দল রোবার্তো এবং নন্দকে নিয়ে সেই অবস্থানে পৌঁছালো এবং বিমান দুর্ঘটনার ৭২ দিন পর অবশেষে সেই লোকগুলোকে উদ্ধার করা হলো। এরপর এই সমস্ত লোককে শহরে আনা হলো, যেখানে তারা তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন এবং শহরের সমস্ত লোক তাদের হিরোদের মতো স্বাগত জানালেন। এখন এই সমস্ত লোককে হাসপাতালে ভর্তি করা হলো। এখানে তারা সবাই একে অপরকে গোসল করাতে সাহায্য করলেন এবং তারপর এই লোকদের আলাদা আলাদা বিছানা দেওয়া হলো। কিন্তু সেই রাতেও এই সবাই একসাথে ঘুমিয়েছিলেন, কারণ এই দুর্ঘটনার পর তারা সবাই বেশ গভীর মানসিক ট্রমার মধ্যে ছিলেন। গল্পের শেষে আমরা জানতে পারলাম যে এই প্লেনে মোট ৪৫ জন লোক ভ্রমণ করছিলেন, যার মধ্যে শুধুমাত্র ১৬ জন লোকের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল। এর সাথেই এই সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমাটি শেষ হয়ে যায়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক অবশ্যই করবেন।